চল বুঝিস বুঝছে। আজ আমরা আলোচনা করব ইতিহাসের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। এখানে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করব। প্রথমে যেটা আমি বোর্ডে লিখেছি, এপ কাদের বলা হয়? 2 অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস এবং হোমো স্যাপিয়েন্স। 3 লিখেছি 3টি পাথরের যুগ। 4 নম্বর আছে লুসি, ভীমবেটকা, হুইন্সগি উপত্যকা, টেরো বাগর। এগুলো তোমাদের টিকা হিসেবে আলোচনা করতে হয়। 5 নম্বরে আছে নতুন পাথরের যুগ। এগুলো ছাড়াও তোমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ আরও কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা আজকে এই চ্যাপ্টার থেকে আলোচনা করব। প্রথমেই যে চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। এখানে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন আমরা দেখব। যাযাবর জীবন কি? প্রথম দিকে মানুষরা তারা খাবারের খোঁজে এবং পশুপালনের তাগিদে তারা বিভিন্ন জায়গায় কি করত? বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তাই এই যে জীবন, এই যে ঘুরে বেড়ানো জীবন, খাবারের তাগিদে বা পশুপালনের জন্য যে ঘুরে বেড়ানো জীবন, এটাকে আমরা এক কথায় যাযাবর জীবন বলতে পারি। তাহলে আদিম মানুষ যাযাবর জীবন থেকে কিভাবে বসতি গড়ে তুললো বা কিভাবে তারা বাসস্থান তৈরি করলো, কিভাবে তারা থাকতে শুরু করলো একই জায়গায়, সে তার যে ধারণা আমরা এই দ্বিতীয় চ্যাপ্টারে পড়লে আমরা এটা আলোচনা করব। আমাদের মূল যে বিষয় যদি আমাদের ভালো করে জানতে হয়, তাহলে আমাদের টেক্সট বইটা ভালো করে কি করতে হবে? ভালো করে রিডিং করতে হবে এবং আলোচনাও করতে হবে। প্রথমে যদি বলি যে এপ কাদের বলা হয়, তাহলে এপ কাদের বলা হয় যদি বলতে হয়, তাহলে আমি বলবো কি, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। আফ্রিকা মহাদেশের পূর্ব অংশেও তেমনই ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকারের ভয়ানক সব প্রাণী। গাছে গাছে ছিল নানা ধরনের অনেক পাখি আর বানর। আমাদের কিন্তু এখান থেকে বুঝতে হবে যে গাছে গাছে ছিল নানা ধরনের অনেক পাখি আর বানর। সেখানে এক ধরনের বড় বানর ছিল, তাদের লেজ ছিল না, এদের এপ বলা হয়। ভালো করে বুঝবে যে গাছে গাছে এক ধরনের বড় বানর ছিল, যাদের কোনো লেজ ছিল না, তাদের আমরা কি বলবো? তাদের আমরা এপ বলবো। কেন এপটা আমরা পড়ছি, কেন এপ পড়ছি, অন্য বানরের কথা পড়লাম না, এপের কথাই কেন আমরা এই চ্যাপ্টারে পড়বো? কারণ আমাদের যে আদিম মানুষের প্রথমকার যে সৃষ্টির ভাবনা, সেটা মনে করা হয় এপ থেকেই এসছে। মানে মনে করা হয় এপ জাতীয় যে প্রাণী, যে বানরের জাতি, সেখান থেকেই নাকি আদিম মানুষের কি হয়েছে? আদিম মানুষেরা আবির্ভাব হয়েছে। ঠিক আছে, এখানটা তোমাদের ডিটেলসে কি করতে হবে? রিডিং পড়তে হবে। প্রত্যেকটা জিনিসের জন্য কি বলবো? তোমাদের রিডিং পড়তে হবে এবং তোমরা যেটা বুঝতে পারবে না তার জন্য আমি সব সময় আসি। এবং সেকেন্ড কোয়েশ্চেন কি আছে? অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে, এগুলো কি? এগুলো হলো আদিম মানুষের নানা রকম প্রকার বলতে পারো, বা আদিম মানুষকে আমরা 4টি স্তরে স্তরে, যুগ অনুযায়ী 4টি স্তরে স্তরে ভাগ করেছি। যেমন এখন আধুনিক যুগের আমরা মানুষ নানা রকম জিনিস ব্যবহার করছি, আধুনিক জীবনযাত্রার মান উন্নয়নের নানা রকম জিনিস ব্যবহার করছি। সেরকম আদিম যুগের মানুষরা কিভাবে তারা উন্নত হয়েছে, প্রথমে এপ ছিল, তারপরে কি থেকে আরেকটু উন্নত হলো, কি করে উন্নত হলো। তাহলে এই যে উন্নতর পরপর স্টেপটা, সেটা আমরা এই চ্যাপ্টারের মধ্য দিয়ে 4টি স্তরে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে আদিম মানুষের কথা জানতে গেলে, তাহলে আদিম মানুষের এই যে গোড়ার ভাগগুলো, এই যে 4টে গোড়ার একদম গোড়া মূল জিনিস, সেটা আমাদের আগে কি করতে হবে? জানতে হবে। তাহলে অস্ট্রালোপিথেকাসের বাংলা যদি আমরা বলি এপ থেকে মানুষ, তাহলে এই এপ থেকে কিভাবে মানুষের সৃষ্টি হলো, এই এপ থেকে কিভাবে আমাদের মানুষের সৃষ্টি হলো, তাহলে সেটা আমরা কি করব? সেটা আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এপ অস্ট্রালোপিথেকাস এর বাংলা হলো এপ থেকে মানুষ।
তাহলে এদের বৈশিষ্ট্যগুলো আমাদের বইয়ে দেখবে 4টে বৈশিষ্ট্য আছে, 4টে বৈশিষ্ট্য তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে এরা ছিল আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। এরা দু পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত, শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত, চোয়ালে ছিল শক্ত ও সুগঠিত চোয়ালে ছিল শক্ত ও সুগঠিত, চোয়াল ছিল শক্ত সুগঠিত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছুঁড়তে চেষ্টা করত। তাহলে প্রথম স্টেপ, এরা কি করত, এরা 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে এরা দু পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত। ঠিক আছে, যেমন বানররা যেমন করে দাঁড়ায়, তাহলে সেইভাবে তারা দাঁড়াতে পারতো। শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত, তাহলে শক্ত বাদাম আর শুকনো ফল চিবিয়ে খেত বলে কিন্তু তাদের চোয়াল ছিল, তাদের চোয়াল কি ছিল, চোয়াল ছিল শক্ত এবং ও সুগঠিত। আর এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো এবং পাথর ছোঁড়ার তারা চেষ্টা করত। এবার এটা হলো কি, এফ থেকে মানুষ, অস্ট্রালোপিথেকাস বা এফ থেকে মানুষের স্টেপ পড়লাম। এবার পড়বো আমরা হোমো হ্যাবিলিস। এবার আমাদের সেকেন্ড ধাপ কি আছে, হোমো হ্যাবিলিস মানে হলো দক্ষ মানুষ। তাহলে এফ থেকে মানুষ হলো, এবার এফ থেকে মানুষের পরের স্টেপ হলো হোমো হ্যাবিলিস, তার সেটার বাংলা কি, দক্ষ মানুষ। তাহলে দক্ষ মানুষের কি কি বৈশিষ্ট্য, তাহলে এরা 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে, এখানে কিন্তু প্রত্যেকটাতে আনুমানিকটা যোগ করতে হবে। সঠিক সময় এখানে ইতিহাসে সঠিক, এই চ্যাপ্টারে সঠিক সময় আমরা মানে পুরোপুরি সময় তো আমরা জানতে পারি না, কারণ আমরা সেখানে ছিলাম না। আমরা সেখানে কি ছিলাম, আমরা সেখানে ছিলাম না। তাহলে এখানে আমরা কিন্তু আনুমানিকটা ধরতে হবে। ঠিক আছে, আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারতো। তাহলে প্রথম স্টেপ কি, প্রথম হোমো হ্যাবিলিস যারা ছিল, মানে দক্ষ মানুষ যারা ছিল, তারা কিন্তু জোটবদ্ধভাবে কি করতো, বাস করতো। ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো। তাহলে প্রথমে পাথরের অস্ত্র বানাতে শুরু করেছিল হোমো হ্যাবিলিস বা দক্ষ মানুষ। এরপর আমাদের থার্ড স্টেপ কি আছে, হোমো ইরেক্টাস। কি আছে, হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস মানে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। তাহলে এরা আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে ছিল। এরা দু পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকতো, এরা শিকার করতে পারতো। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। তাহলে প্রথম আগুনের ব্যবহার কারা শিখেছিল, হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষরা শিখেছিল। এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার, শেষ দিকে বানিয়েছিল হাত কোটার। তাহলে এরা আগুনের ব্যবহার কিভাবে শিখলো, হয়তো মনে করা হয় যে এই সব যে তারা পাথরের বিভিন্ন রকম কি অস্ত্র শস্ত্র বানাতো, সেখান থেকেই হয়তো তারা কি হয়েছিল, আগুন ছিটকে পড়েছিল। ঠিক আছে, বিভিন্ন রকমের চকমকি পাথর তারা ঘষে বিভিন্ন অস্ত্র বানাতে গিয়ে তারা দেখলো আগুনের ফুলকি বেরোচ্ছে। তাহলে সেখান থেকে তারা আগুনের কি করলো, আগুনের ব্যবহার তারা মানে শুরু করলো আর কি। আগুনের ব্যবহার তারা প্রথম তাহলে তারা শিখেছিল হোমো ইরেক্টাস। এবার শেষ স্টেপ আমাদের কি আছে হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্সের বাংলা কি, বুদ্ধিমান মানুষ। তাহলে শেষ স্টেপ আসছে বুদ্ধিমান মানুষ। এরা আনুমানিক 2,30,000 বছর আগে এসেছিল। এরা দল বেঁধে বড় পশু শিকার করতো, নানা কাজে আগুন ব্যবহার করত, পশুর মাংস পুড়িয়ে খেত এবং পশুর চামড়াও এরা পরতো। ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারতো। তাহলে আমাদের নামটাই বলছে হোমো সেপিয়েন্স মানে বুদ্ধিমান মানুষ। তাহলে বুদ্ধিমান মানুষ বললে তারা কি, আর উন্নত নানা রকম কাজকর্ম করবে। তাহলে তারা পশুর মাংস পুড়িয়ে খাচ্ছে, যেখানে তারা আগুন জ্বালাতে শিখে গেছে, পশুর মাংস তারা পুড়িয়ে খাবে, পশুর চামড়া তারা পরতে আরম্ভ করছে, ছোট তীক্ষ্ণ ধারালো বিভিন্ন পাথরের অস্ত্র তারা তৈরি করতে শিখে গেল। তাহলে এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র কি করতো, অস্ত্র বানাতে পারতো। এবার আমরা 3টি পাথরের যুগ পড়ব। 3টি পাথরের যুগ বলছে এখানে পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগের কথা বলা হয়েছে। 3টে পাথরের যুগ কিন্তু আমাদের এটা পড়তে হবে। আমাদের যদি প্রথম থেকে আমরা আদিম মানুষের কাজকর্ম জীবনযাত্রা যাযাবর জীবন আমরা জানতে চাই, তাহলে আমাদের প্রথমে যাযাবর জীবন, এফ কাদের বলা হয়, এই যে মানুষদের যে ভাগ, প্রত্যেকটা আদিম মানুষের ভাগ, সেটা পড়তে হবে এবং 3টে পাথরের যুগের কথা আমাদের কি করতে হবে, আমাদের পড়তে হবে। তাহলে এটা টিকা হিসেবে আমরা টিকা হিসেবে পড়তে পারি বা পার্থক্য হিসেবে পড়তে পারি, বা কাকে বলেও
আমরা পড়ে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের পুরনো পাথরের যুগ কি বলবো, তিনটে পাথরের যুগের মধ্যে প্রথম হলো পুরনো পাথরের যুগ। তাহলে পুরনো পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 40 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর। তাহলে এখানে খ্রিস্টপূর্ব বলেছে, খ্রিস্টপূর্ব মানে কি, খ্রিস্টপূর্ব মানে হলো যিশু খ্রিস্টের জন্মের আগে। আমরা যেমন এখন খ্রিস্টাব্দ গণনা করি, খ্রিস্টাব্দ বা সাল বলি, মানে কি সেটা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 7 8 পরপর শুরু হয়। যেমন এখন 2025 চলছে, 2026, 2027, 2028, এরকম এরকম স্টেপ আসবে, 2026, 27, 28 পরপর স্টেপ আসবে। সেরকম খ্রিস্টপূর্ব মানে এই যে সালগুলো এটা যাবে উল্টে যাবে, পেছন দিক থেকে হবে। যেমন কি 1999, 998, এরম করে আস্তে আস্তে উল্টে যাবে। এটা হলো খ্রিস্টপূর্ব। তাহলে আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে এই পুরনো পাথরের যুগ। হাতিয়ার, বড় এবং ভারী পাথরের এবড়ো থেবড়ো শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে তারা কি করতো, খেত। খোলা আকাশের নিচে কখনো বা গুহায় তারা থাকতো। আর মাঝের পাথরের যুগে কি করতো, আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর আগে হাতিয়ারের পাথর ছোট, হালকা ও ধারালো শিকার করে ও বানরের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু হয়। গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু হলো। নতুন পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর। হাতিয়ার অনেক হালকা ও ধারালো, নানা রকমের হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ শুরু হয়। মাটির পাত্র বানানো শুরু, যাযাবর জীবন ছেড়ে একটা অঞ্চলে স্থায়ী বসতি বানানো। তাহলে 3টে স্টেপ বোঝো, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। পুরনো পাথরের যুগ মানে কি, পুরনো মানে তারা কি করছে, তারা হাতিয়ার তাদের বড় ভারী পাথরের হাতিয়ার ব্যবহার করছে, এবড়ো খেবড়ো পাথর, ঠিক আছে, শিকার করছে, তারা বনের ফলমূল জোগাড় করে খাচ্ছে এবং খোলা আকাশের নিচে থাকছে। তারপরে স্টেপ একটু উন্নত কি, মাঝের পাথরের যুগ। এখানে হাতিয়ারের পাথর ছোট এবং হালকা হলো এবং শিকার করে এবং বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি তারা শুরু করছে পশুপালন। তাহলে প্রথমে তারা শুধু ফলমূল জোগাড় করছে বা শিকার করে জীবনযাপন করছে। মাঝের পাথরের যুগে কি হচ্ছে, আদিম যুগের মানুষরা শিকার করছে, বনের ফলমূল জোগাড় করছে এবং এর পাশাপাশি তারা শুরু করছে পশুপালন। এবং তাদের হাতিয়ারও হচ্ছে সুন্দর, ছোট, হালকা এবং ধারালো। আর পুরনো পাথরের যুগে কি হচ্ছে, নতুন পাথরের যুগে কি হচ্ছে, হাতিয়ার অনেক হালকা, ধারালো ও নানা রকমের হাতিয়ার এবং তৈরি করছে এবং পশুপালনের সঙ্গে সঙ্গে তারা শুরু করছে কৃষিকাজ এবং তার পাশাপাশি মাটির পাত্র বানানো শুরু করছে আদিম যুগের মানুষ। এবং এই স্টেপটাতে, এই নতুন পাথরের যুগেই মানুষ যাযাবর জীবন ছেড়ে বিভিন্ন অঞ্চলে স্থায়ীভাবে বসতি শুরু করছে। তাহলে তাদের স্থায়ীভাবে বসবাসের প্রধান মূল কারণ যদি আমি বলি, তাহলে সেটা হবে কৃষিকাজ। তাহলে যখন আদিম যুগের মানুষ কৃষিকাজ শিখছে, তখনই তারা কি করছে, তারা স্থায়ীভাবে বসতি গড়ে তুলছে। এবার এরপরে আমরা এখানে আগুনের কিছু ব্যবহার দেখবো আমরা। যেমন প্রথমে আদিম যুগের মানুষ আগুন তো জ্বালাতে পারতো না, তাহলে প্রথমে কি দেখেছিল, প্রথমে দাবানল থেকে তারা দেখেছিল। দাবানল কি, যখন খুব বনে বা জঙ্গলে যখন খুব ঝড় হয়, ঝড় বা যে কোনো ঝড়ই বলতে পারি, যদি খুব ঝড় হয় বা খুব বাতাস বয়ে চলে, তখন একটা গাছের শুকনো কাঠ বা অন্য গাছের শুকনো কাঠের সঙ্গে বা ডালের সঙ্গে ডালে ঘষা লেগে যে আগুনের সৃষ্টি হয়, যেটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু দাবানো। সেটা কোনো মানুষ জ্বালায় না, কোনো পশু পাখি কোনো কারোর দ্বারা সেটা ঘটে না। সেটা কি, প্রাকৃতিকভাবে যেটা আগুন বনে জঙ্গলে বিভিন্ন রকম গাছের সঙ্গে ডালপালার ঘষা বা ডালপালার সঙ্গে ডালপালার ঘষা লেগে যে আগুন তৈরি হয় বা আগুন জঙ্গলের মধ্যে বা বনের মধ্যে ছড়িয়ে পড়ে, তাকে এক কথায় দাবানল বলে। তাহলে সে প্রথম মানুষ দাবানলে আগুন দেখতে পাচ্ছে এবং সেই আগুন তারা গুহার মধ্যে এসে রেখে দিচ্ছে, জ্বালিয়ে রাখছে এবং নিভে গেলে সেই আগুন তারা আর পাচ্ছে না। এবং তারপরে তারা একদিন বিভিন্ন রকমের পাথরের অস্ত্র তৈরি করতে গিয়ে, হয়তো সেখানে চকমকি পাথর ছিল এবং সেখানে তারা সেই পাথরে ঘষে তারা দেখলো আগুনের ফুলকি বেরোচ্ছে এবং সেখান থেকে তারা আগুনের আবিষ্কার করেছে। এবং তারপরে মানুষ আস্তে আস্তে কি, আগুনের আবিষ্কার করার ফলে তারা যখন কাঁচা মাংস খেত, তখন তারা পুড়িয়ে দেখলো যে মাংস পুড়িয়ে কেমন লাগে। বা তারা আগে দেখেছে হয়তো যে দাবানলে যখন বিভিন্ন বন জঙ্গল পুড়ে যায়,
পুড়ছে, তখন সেখানে হয়তো কোনো পশু পাখি হয়তো সেখানে আগুনে পুড়ে গেছে, তাহলে তার মাংস খেয়ে তাদের কি হয়েছে, তাদের হয়তো ভালো লেগেছে, আদিম যুগের মাংস ভালো লেগেছে, তাহলে তারা দেখেছে যে যদি কাঁচা মাংসর থেকে আমরা পোড়া মাংস খাই তাহলে কি হবে, তাহলে তার টেস্ট আরো বেশি। সেই জন্য হয়তো মানুষ কি করছে, তারা আরো আগুনের ব্যবহার করতে চাইছে এবং তারা বিভিন্ন রকম আগুনের ব্যবহারের মাধ্যমে তারা মাংসকে পুড়িয়ে খাওয়া আরম্ভ করছে। ঠিক আছে, এবার আমরা যেটা পড়ব এখানে লুসি, ভীমবেটকা, হুইংগি উপত্যকা, টেরাটারো বাগর, এগুলো তোমাদের টিকা হিসাবে পড়তে হবে। আমি ছোট করে বলে দিই লুসিটা কি। লুসি হলো আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদান নামে একটা জায়গা আছে, সেখানে 1974 খ্রিস্টাব্দে একটি অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের। কঙ্কালটির নাম দেওয়া হয়েছে লুসি। লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল, যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরো বড় হতে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আফ্রিকা মহাদেশে ইথিওপিয়ার হাদান নামে একটা জায়গা আছে, তাহলে সেইখানে 1974 খ্রিস্টাব্দে একটা অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। প্রথম স্টেপ কিন্তু অস্ট্রালোপিথেকাস, যেটা কি এপ থেকে মানুষ ছিল, তাহলে সেখানে অস্ট্রালোপিথেকাসের কিছু কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের। কঙ্কালটির নাম দেওয়া হয়েছে লুসি, আর লুসির মস্তিষ্ক অনেক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল। ঠিক আছে, এবার এইখানে আমি পরের স্টেপ যদি এখানে পড়ি, তাহলে এখানে তোমরা বই দেখতে পারবে হাতিয়ার জীবনযাপনের নানা যুগ আছে। উপমহাদেশে পুরনো পাথরের যুগের কথা কিন্তু আছে। আমরা আগেই পড়েছি পুরনো পাথরের যুগ, মাঝারি পাথরের যুগ, নতুন পাথরের যুগ, আমরা কিন্তু আলোচনা করেছি। সেই ধারণাটা যদি আমাদের মাথায় ঢুকে যায়, তাহলে আমরা যদি এখানটা করে একটু রিডিং পড়ে নিই, তাহলে আমরা এটা বুঝতে পেরে যাবো। আর যদি কোনো অসুবিধা হয়, বুঝতে না পারো, তার জন্য আমি সর্বদা তোমাদের পাশে আছি। এবার যদি আমি ভীমবেটকা বলি, ভীমবেটকা কি? মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। ওই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। কারণ পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা কিন্তু ওই গুহায় থাকতে শুরু করেছিল। গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে, প্রায় সবই শিকারের দৃশ্য। তাহলে তারা যা শিকার করতো, তারা কি করতো, তারা যেখানে বসবাস করছে গুহা, তাহলে তার দেয়ালে তারা ছবিগুলো এঁকে রাখতো। নানা রকম বন্য পশুর ছবি রয়েছে, তাছাড়া পাখি, মাছ, কাঠবেড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। তাছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না, অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলোতে সবুজ এবং হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রঙের। তাহলে ভীমবেটকা তো বুঝতে পারলে। এবার হুইংগি উপত্যকা, কর্ণাটকের গুলবর্গা জেলায় উত্তর পশ্চিমে হুইংগি উপত্যকায় ইসলামপুর গ্রাম, তার পাশ দিয়ে বয়ে গেছে কাতকা হালকা খাল। 1983 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে। তাহলে সেটা কোথায়? 1983 খ্রিস্টাব্দে ইসলামপুর গ্রামের পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে। ঠিক আছে, সেই খালটার নাম কি? খালটার নাম কি? কাতকা হালকা খাল। তাহলে সেইখানে 1983 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে পুরনো পাথরের যুগে কিছু অস্ত্র বা কিছু হাতিয়ার, অস্ত্র আমরা বলবো না, কিছু হাতিয়ার পাওয়া গেছে। ওইগুলি আজ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার। এর বেশিরভাগই হাত, কুড়ুল, ছোড়া ছোড়া ছাঁচুনি জাতীয়। অনেকের মতে হুইঙ্গিতে পাথরের হাতিয়ার তৈরি হতো। খালের জল, নানা রকম বন্য জন্তু ও গাছপালা ওই অঞ্চলে ছিল সম্ভবত, সেই জন্য ওই জায়গায় বেছে নিয়েছিল আদিম মানুষ। তাহলে ওইখানে কি, ওখানে নানা রকম ধরো খালের জল, নানা রকম বন্য জন্তু গাছপালা ওই অঞ্চলে ছিল সম্ভবত, সেই জন্য ওই জায়গায় বেছে নিয়েছিল আদিম মানুষ। তাহলে আদিম মানুষ প্রথমে কি করছে, পুরনো পাথর যুগে শিকার করতো। তাহলে খালের পাশে যদি থাকে, তাহলে কি পশু পাখিরা কি করবে, পশুরা খালের পাশে তারা জল খেতে আসবে, তাহলে সেখানে সহজেই তারা কি করতে পারবে, তাহলে তাদের শিকার করতে পারবে। বুঝতে পেরেছো কেন তারা খালের ধারে ছিল, বা কেন তারা হুইংসি উপত্যকা কি তারা বাসস্থান করেছিল। এবার আসছে টেরাটারো কি? ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। তাহলে ইউরোপের স্পেনের একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে এক প্রত্নতাত্ত্বিক মানে কি, যে
যেসব মানুষরা বা যারা পুরোনো দিনের জিনিস, পুরোনো যুগের জিনিসপত্র নিয়ে তারা কি করছে, গবেষণা বা আলোচনা করে, তাদের প্রত্নতাত্ত্বিক বলা হয়। এটা আমরা ডিটেলসে পরে এটা নিয়ে আলোচনা করব। এখন ছোট করে বললাম, প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিল। তার হাতে ছিল একটা আলো। হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠলো, 13 13। কি বলে চিৎকার করলো? এই 13 13 বলে চিৎকার করে উঠলো। তাহলে এই 13 13 মানেটা কি? 13 13 কথার বাংলা অর্থ হলো ষাঁড় ষাঁড়। দেখা গেল গুহার ছাদে একটি বড় ষাঁড়ের ছবি, প্রায় 50 থেকে 30,000 বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা ছবি। ঠিক আছে, এবার তারপরে আমরা এখানে উপমহাদেশে মাঝের পাথরের যুগের কথা পড়বো। তাহলে মাঝের পাথরের যুগের কথা আমরা পড়েছি যে পুরনো পাথরের যুগ থেকে মাঝের পাথরের যুগে আরো উন্নত হচ্ছে। ছোট ধারালো এবং কি ছোট ধারালো হাতিয়ার তারা বানাতে শুরু করছে, এবং তারা আগুনের ব্যবহারও কি করছে, আগুনের ব্যবহারও শিখছে, এবং তারা কি করছে, তারা তার পাশাপাশি কিন্তু পশুপালনও করছে এই মাঝারি এই মাঝের পাথরের যুগে। ঠিক আছে, এবার নতুন পাথরের যুগ আমরা পড়েছি। তাহলে নতুন পাথরের যুগের মূল বৈশিষ্ট্যটাই হলো মানুষ শিকারও করছে, মানুষ পশুপালনও করছে, মানুষ কি করছে, বন থেকে বিভিন্ন রকমের ফল এইসব জিনিসও খুঁজে নিয়ে এসে খাচ্ছে, এবং তার সঙ্গে কি করছে, মেন জিনিস হলো তারা কৃষি কাজ করছে। তাহলে কৃষি কাজ করছে বলেই তারা কি করছে, তারা স্থায়ী বাসস্থান তৈরি করছে। তাহলে নতুন পাথরের যুগের প্রধান বৈশিষ্ট্য হলো যে মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বাসস্থান তৈরি করছে। ঠিক আছে, এবার বাগড়টা একটু পড়ে নিই। বাগড়টা কি পড়বো? রাজস্থানের বাগড়ে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে। বাগড় হলো একটি জায়গার নাম, সেটা হচ্ছে রাজস্থানে। এখানে কি পাওয়া গেছে? আদিম মানুষের বসবাসের চিহ্ন পাওয়া গেছে। একেবারে প্রথম দিকে বাগড়ের বাসিন্দারা শিকার করেই খাবার জোটাতো। কিছু কিছু পশুপালনও তাদের জানা ছিল। বাগড়ে অনেকগুলি পশুর হাড় পাওয়া গেছে, সেগুলো থেকে অনুমান করা যায় যে পরের দিকে গৃহপালিত পশুর সংখ্যা বেড়েছিল, পাশাপাশি কমতে থাকে শিকার করা পশুর সংখ্যা। অর্থাৎ বাগড়ের মানুষ ধীরে ধীরে গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল। সেখানে দেখলে বাগড়ে শিকার এবং পশুপালন দুই চলতো। তাহলে তারা শিকারও করতো এবং পশুপালনও চলতো। এরপরে আমরা বিভিন্ন মানুষ যে তার উন্নত হচ্ছে, শিকার পশুপালন এইসব তো করছে, তার সঙ্গে যে কৃষিকাজ করছে এবং স্থায়ী বসতি শুরু করছে, এবং সেখানে আস্তে আস্তে মানুষের মনে বিভিন্ন সংস্কৃতি ঢুকছে, বিভিন্ন নাচ গান এইসব জিনিসগুলো মানুষের মনে আসছে। আদিম মানুষেরও কিন্তু তাদের সংস্কৃতি ছিল। সংস্কৃতির জন্য যে কোনো পরিবেশের মানুষ নিজেদের মানিয়ে নিতে কিন্তু এখনকার মানুষ মানিয়ে নিতে পেরেছে। শীত বর্ষা গরম সব অবস্থাতেই টিকে থাকতে শিখেছে কিন্তু মানুষ। প্রকৃতি ও পরিবেশকে নিজের মতো করে ব্যবহার করতে পারে মানুষ। সেই ব্যবহার করার পদ্ধতিগুলো মানুষের সংস্কৃতির ভেতরে পড়ে। বলা যেতে পারে সবসময় সব সমাজেরই কোনো না কোনো সংস্কৃতি ছিল। ঠিক আছে, তাহলে সংস্কৃতি থেকে সভ্যতা কিন্তু আলাদা, এটা আমাদের কিন্তু প্রথমে বুঝতে হবে। ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে স্থায়ী বসতি দেখা গেল, তার সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠলো মানুষের জীবনযাত্রায়। মানে যখনই মানুষ স্থায়ী বসবাস শুরু করলো, তার সঙ্গে সভ্যতার নানা বৈশিষ্ট্য, নানা জিনিস মানুষের জীবনযাত্রায় ফুটে উঠলো। আদিম মানুষের সভ্যতার ইতিহাসের দিকে যেতে লাগলো। মানে আরো মানুষ কি করলো, স্থায়ী বসতি শুরু করলে মানে মানুষের মনে সংস্কৃতি আসবে, ভাবনা আসবে, চিন্তা আসবে, যেটার ফলে এটা কি করে উন্নতি করবো। চাষ করছে, তাহলে চাষটা আরো ভালো করে কি করে উন্নতি করবো, তাহলে আমি ভালো করে থাকতে পারবো, ভালো করে খেতে পারবো, ভালো করে চলতে পারবো। ঠিক আছে, তার জন্য পরপরা মানুষের মনে সংস্কৃতি করছে, মানুষের মধ্যে বিভিন্ন রকমের যে সামাজিক যে তাদের ভাবনা বা সামাজিক কর্তব্য, সেগুলো আদিম মানুষের মনে কি হচ্ছে, আসছে। এবং এখানে প্রশ্নগুলো আমাদের এখানে তিনটে নিজের ভাষায় প্রশ্ন দেয়। যেমন আদিম মানুষ যাযাবর ছিল, কারণ এটা আমরা আলোচনা করলাম। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কি কি সুবিধা হয়েছিল আমি যদি এক কথায় বলি, তাহলে আগুন জ্বালানোর পর কি হচ্ছে, তারা অন্ধকার গুহায় তারা আলো পাচ্ছে, তারা পশু শিকার যে করছে সেই পশুর কাঁচা মাংস তারা পুড়িয়ে খেতে পাচ্ছে, এবং তারা আদিম যুগের মানুষ, তাদের একটা ভয় ছিল, তারা বনে জঙ্গলে গুহায় বাস করছে। তাহলে তাদের যখন খুশি তাদের কি হচ্ছে, বিভিন্ন রকমের
শিকারী প্রাণীরা তাদের ওপরে আক্রমণ করতে পারে এবং তারা আগুনের মাধ্যমে তাদের ভয় দেখাচ্ছে এবং আগুন তাদের আদিম মানুষদের জীবনযাত্রাকে অনেক উন্নতির দিকে নিয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে আদিম যুগের মানুষের প্রথম আবিষ্কার যদি আমরা বলি তাহলে সেটা আগুন হবে। এবং আগুনের পাশাপাশি কেউ যদি বলে চাকা, তাহলে সেখানেও হবে। এখানে তো আমাদের চাকা জিনিসটা নেই, এখানে আগুনের ব্যবহার আছে, তাই আমরা আগুনটাকেই প্রথমে এই চ্যাপ্টার অনুযায়ী আমরা প্রথমে ধরতে পারি। এবং তারপরে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তার কি লাভ হয়েছিল? আদিম মানুষ তারা জোট বেঁধেছিল, জোট বাঁধার তাদের প্রধান কারণ যদি আমার যেটা মনে হয়, আমি যদি বলি যে ধরো আমি একা থাকি, তাহলে আমি যদি একা শিকার করতে যাই, আমার সামনে একটা বাঘ চলে এলো, তাহলে বাঘটা আমাকে খুব সহজেই মেরে ফেলতে পারবে। কিন্তু জোট বেঁধে যদি সেখানে আমরা 10 জন বা 12 জন মিলে বা 14 জন মিলে তাহলে যাই, তাহলে সহজে আমরা 12 জন মিলে সেই বাঘটাকে বা সেই হিংস্র পশুটাকে আমরা কি করব? শিকার করতে পারবো। তাহলে সেই জন্য মানুষ কি করলো? আগে জোট বাঁধতে শুরু করলো। এবং জোট বাঁধার সুবিধা কি? জোট বেঁধে থাকতে গেলে ভয়ও কমবে, শিকার করতে পারবে, তাড়াতাড়ি খাবার খুঁজতে পারবে এবং বিভিন্ন রকমের যে তাদের কাজ, সেই কাজগুলো তারা কি করতে পারবে? কাজগুলো তারা খুব সহজেই সম্পূর্ণ করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই চ্যাপ্টারটা যে আলোচনা করলাম যে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এবং নতুন পাথরের যুগ আমরা বলেছি। নতুন পাথরের যুগের পাশাপাশি আমরা পুরনো পাথরের যুগ, মাঝারি পাথরের যুগ সম্পর্কেও আমরা আলোচনা করেছি। আর এই চ্যাপ্টার সম্পর্কে যদি আরও কিছু তোমাদের জানতে হয় তাহলে আমাকে সেটা তোমরা জানাবে এবং আমি আরও ভালো করে তোমাদের জানানোর বা বোঝানোর আরও ভালো করে চেষ্টা করব।